প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউটিউব ভিত্তিক চ্যানেল থার্ড আইয়ের মুক্ত কণ্ঠ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে আলোচনা হয়ে থাকে এবং বিভিন্ন সময়ে এক্সপার্টদের ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে আজকের বিষয়টা একেবারেই ভিন্ন রকম। এখানে কোনো সমসাময়িক রাজনৈতিক ইস্যু নয়। তবে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে আজকের এই অনুষ্ঠানটা, এবং এখানে কোনো আহ, বিশেষজ্ঞের মতামত থাকছে না। তবে আজকে আমি আমার অভিজ্ঞতাটুকু শুধুমাত্র বলবো, যে অভিজ্ঞতাটুকু ওনার ক্ষেত্রে আমি অবজার্ভ করেছি। আপনারা নিশ্চয়ই থাম্বনেইলটা দেখেছেন, এতে বলা হয়েছে এক এতিম মন্ত্রীর ক্ষমতা বিলাস। বিলাস এতিম মন্ত্রীর ক্ষমতা বিলাস, এটা হয়তো আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, কোন মন্ত্রী এরকম এতিম ছিল যে মন্ত্রী হয়ে হয়ে যায়, যেখানে মামা চাচা ছাড়া নর্মাল একটা চাকরি পাওয়া যায় না, সেখানে তিনি এতিম অবস্থায় মন্ত্রী হয়েছেন। এবং আবার সেটা বিলাসিতার পর্যায়ে, ক্ষমতাটাকে উনি বিলাসিতার পর্যায়ে নিয়ে গেছেন। এই শৈল্পিক আচরণটা যিনি করেছেন, অর্থাৎ ক্ষমতাকে বিলাসিতার পর্যায়ে যিনি নিয়েছেন, তিনি একজন শিল্পী, এবং এই শিল্পীর নাম অ্যাডভোকেট আনিসুল হক। আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব ভালো মানুষ হিসাবেই জানি। ওনার পারিবারিক ইতিহাসটাও যদি দেখেন, আপনি ওনাকে খারাপ বলার কোনো সুযোগ নেই। তবে ওনার যে কাজগুলো উনি ক্ষমতা থাকাকালীন করেছেন, সেগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, এবং এমন সব বিতর্ক আছে যেগুলোকে উনি না করলেও পারতেন। অর্থাৎ এটা ওনার জন্য একটা বিলাসিতা ছিল ক্ষমতা, কিন্তু এই বিলাসিতাটা উনি এমন ভাবে এক্সারসাইজ করেছেন যে ওনার সামনে এখন যেই মামলাগুলো আসছে, সেই মামলার ফলাফল কিন্তু খুবই ভয়ঙ্কর। এবং সর্বশেষ ওনাকে যেই মামলায় আটক করা হয়েছে, অর্থাৎ আইসিটি অ্যাক্টে যে মামলা আটক করা হয়েছে, সেখানে শুধুমাত্র মাওলানা সাঈদী ছাড়া কেউ কিন্তু ফাঁসির মঞ্চকে অ্যাভয়েড করতে পারেননি। এখন আমি নিশ্চয়ই আশা করব আল্লাহ ওনাকে সেই পর্যায়ে নিবেন না। আমার এলাকার মানুষ এবং ওনাদের পারিবারিক যে ইতিহাস ঐতিহ্য আছে, সেখানে একজন মানুষ তার ফাঁসির পর্যায়ে যাবে, সেটা আমি বিশ্বাস করি না। এখন নিশ্চয়ই আপনারা আসবেন যে এতিম মন্ত্রীর ক্ষমতা বিলাস এই নিয়ে কথা বলার দরকারই বা কেন, দরকারই বা কি? দরকার এখানেই আছে, যারা ওনাদের উত্তরসূরি তারা নিশ্চয়ই এই কথাটি যেন মনে রাখেন যে এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন টেনে নিবে সেই দিনের কাছে। কথাটা কেমনি কিন্তু আসেনি। আনিসুল হক আহ, অত্যন্ত প্রভাবশালী আইনজীবী ছিলেন, এবং অত্যন্ত প্রভাবশালী একটা পরিবারের, বাংলাদেশের একটা প্রভাবশালী পরিবারের সদস্য ছিলেন। একটু ইতিহাসটা বলি, তাহলে হয়তো আপনাদের অনেকেই বুঝতে সুবিধা হবে। আর যারা আমাদের এলাকার আছেন তারা অনেকেই জানেন, তবে যাদের বয়স 25-30 হবে তাদের এই ইতিহাসগুলো জানার কথা নয়, যদি ওনাদের বাবা মা বা দাদা দাদি থেকে এগুলো শুনে না থাকেন। আনিসুল হকের বাবা ছিলেন বাংলাদেশের অন্যতম আইনজীবী, যিনি অপরাধ বিষয়ক মামলাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ডিল করতেন। এবং সিরাজুল হক বাচ্চু মিয়া ছিলেন বাংলাদেশের 33 সদস্যের যে সংবিধান প্রণয়ন কমিটি ছিল 1972 সনে, সেই 33 সদস্যের একজন অন্যতম সদস্য। সরি, এক্সকিউজ মি। তো সেদিক থেকে আনিসুল হক অত্যন্ত সুপরিচিত আইনজীবী ছিলেন। কিন্তু এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম, আমার যতটুকু মনে পড়ে, আওয়ামী লীগ প্রেসিডিয়াম মেম্বার ছিলেন উনি। কিন্তু হঠাৎ করে ওনার রাজনীতিতে ছন্দপতন ঘটেছিল 1991 সনে। কিভাবে ঘটে সেটাই বলছি। 1991 সনে যখন স্বৈরাচারের 1990 সনের শেষ দিকে যখন স্বৈরাচারের পতন হয়, 1991 সনে প্রথম বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। শাহাবুদ্দিন সরকারের অধীনে সেই নির্বাচনে আখাউড়া কসবা, ব্রাহ্মণবাড়িয়া 4 আখাউড়া কসবা আসনের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আনিসুল হকের বাবা অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া। উচ্চশিক্ষিত, মেধাবী, সারা দেশব্যাপী পরিচিত, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ মানুষ, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, কি পরিচিতি ছিল না তার। কিন্তু উনি যার কাছে পরাজিত হয়েছিলেন, সেটা ওনার জন্য খুব অপমানজনক ছিল। এটা ওনার সাথে যারা চলতেন বা ওনাকে যারা বিশ্বাস করতেন, ওনাকে যারা কাছ থেকে দেখছেন, তাদের বক্তব্য যে এটা কিছুটা ওনার জন্য অপমানজনক ছিল। অপমানজনক কেন ছিল? আমি সেটা জনগণের মতের উপর কোনো অপমানের বিষয়টা কেন আনলাম সেটাই বলছি। কারণ উনি যার কাছে পরাজিত হয়েছিলেন, উনি ছিলেন স্বশিক্ষিত, যাকে অনেকেই বলতেন যে উনি প্রাইমারি গন্ডি
পার হয়েছেন কিনা যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু কথাবার্তায় খুব বাকপটু ছিলেন এবং উনার পয়সা ছিল। এবং ওই ৯১ সনের নির্বাচনে সিরাজুল হক বাচ্চু মিয়া বিপুল ভোটে পরাজিত হন সেই স্বশিক্ষিত মিয়া আব্দুল্লাহ ওয়াজেদের নিকট। তার পরবর্তীতে যখন এরশাদের মামলাগুলো সচল হলো, এরশাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হলো, তখন স্বাভাবিকভাবে এরশাদের খুব প্রভাবশালী আইনজীবী খুঁজতেছিলেন। তো যেহেতু উনার সবগুলো মামলার সাথেই অপরাধ জড়িত, তাই উনি পছন্দ করেছিলেন সিরাজুল হক বাচ্চু মিয়াকে, এবং সিরাজুল হক বাচ্চু মিয়া তার মামলা পরিচালনার জন্য আহ, উনি কি বলে এগ্রিমেন্টে পৌঁছান যে ওনার মামলাটা ওনারা পরিচালনা করবেন। তখন এই নিয়ে বিস্তর সমালোচনা হয়, এবং সেই সমালোচনা এক পর্যায়ে সিরাজুল হক বাচ্চু মিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি দলের প্রেসিডিয়াম সদস্য হয়ে, প্রেসিডিয়াম সদস্য বা অ্যাডভাইজার কমিটির সদস্য ছিলেন আমার যতটুকু মনে পড়ে, আপনি কিভাবে একজন স্বৈরাচারের মামলাগুলো লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা আপনি কিভাবে সেটা এই কেসটা হাতে নিলেন? তখন উনি পরিষ্কার বলেছিলেন, আমার যতটুকু মনে পড়ে, উনি বলেছিলেন, যদি পেশা এবং রাজনীতি পরস্পর বিরোধী হয় তাহলে আমি অবশ্যই পেশাকে বেছে নিব। অর্থাৎ ওনার কাছে পেশার গুরুত্বটা ছিল মুখ্য, রাজনীতির গুরুত্বটা ছিল গৌণ। ওই ঘটনার পর থেকে উনি পদত্যাগ করেছিলেন আওয়ামী লীগ থেকে, এবং তারপর থেকে 97-8 পর্যন্ত ওনাদের পারিবারিক ভাবে এলাকার সাথে কোনো সংস্পর্শ ছিল না। ইভেন আনিসুল হক কোন সময় এলাকায় গিয়েছিলেন বলে আমার মনে পড়ে না, বা আমি এরকম কিছু শুনিও নাই। তবে যেহেতু ওনার বাবা এলাকার প্রভাবশালী মানুষ ছিলেন, বা অনেক জ্ঞানী গুণী মানুষ ছিলেন, ওনার সাথে এলাকার অনেকের সম্পর্ক ছিল। তখন 96-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন আখাউড়া কসবার সংসদ সদস্য নির্বাচিত হন অ্যাডভোকেট শাহ আলম। এবং ওই সময়টাতে আমার যতটুকু মনে পড়ে, ছাত্রলীগের সভাপতি ছিলেন সর্বশেষ আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। কোনো এক কারণে হয়তো